বন্যায় মানবেতর জীবনে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষ, প্রাণহানি অর্ধশত। ৭ জেলায় পানিবন্দী প্রায় ৩.৫ লাখ পরিবার। অঝোর ধারায় বৃষ্টিতে দিনভর পানির নিচে ছিল প্রায় পুরো রাজধানী। সীমাহীন দুর্ভোগ নগরবাসীর, বন্ধ ছিল বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। শেখ হাসিনার সরাসরি দেশে এসে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই, ফিরলে অবশ্যই গ্রেপ্তার হতে হবে জানালেন চিফ প্রসিকিউটর। টাকা লুট করে বিদেশ পলাতকদের বিষয়ে আপোষ নয়, আর্থিক শৃঙ্খলা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার জানালেন অর্থমন্ত্রী। সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ রাজনীতিকদের। এবং ইতিহাসে প্রথমবার ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড, আর্জেন্টিনা এবং ফ্রান্স, স্পেন। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। টানা অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে দেশের 7 জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যা ও পাহাড় ধসে শুধু চট্টগ্রাম বিভাগে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 50 জন। পানিবন্দী 2,67,918টি পরিবার। এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে পার্বত্য 3 জেলা ও কক্সবাজারের অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনে দুর্গত এলাকার বাসিন্দারা। টানা বৃষ্টি আর ঢলে পার্বত্য 3 জেলা ও কক্সবাজারের নিম্নাঞ্চলে দুর্ভোগের যেন শেষ নেই। দুর্গম এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি উপচে শহরের আর্মিপাড়া, বালাঘাট, শেরেবাংলা নগর সহ বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত। অনেক বাড়িঘর, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমিতে পানি জমে থাকায় ভোগান্তি চরমে। এখনও বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। রাঙামাটিতে পানিবন্দী অন্তত 30,000 মানুষ। বিলাইছড়ির ফারোয়া ইউনিয়নে তলিয়েছে অন্তত 11টি গ্রাম। ডুবে আছে বাড়িঘর, দোকান, মন্দির, গির্জা। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হলেও তীব্র স্রোতের কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। 3 দিন ভারী বৃষ্টির বর্ষণে ফারোয়ায় অনেক ক্ষতি হয়েছে। নিম্ন অঞ্চল ডুবে গেছে, তো এখানে অনেক ফ্যামিলি পানিবন্দী। 2টা বাড়ি সব তলায় গেছে, এখনো কেউ আসে নাই আমাদেরকে দেখার জন্য। খাগড়াছড়ির ছোট মেরুং ইউনিয়নে পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরছেন বাসিন্দারা, খুলছে দোকানপাট। তবে মেহেদীবাগ, গঞ্জপাড়া, কমলছড়ি, কালাডোবা ও চেঙ্গি নদীর কোলঘেঁষা এলাকার ফসলি জমি ও বীজতলা পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জ্বালা ফেলাছে, আবার পানি কোনো আবার বাইর হয় না, এখন তো নষ্ট হয়ে যাবে। সব শেষ হয়ে গেছে, আমার করার কিছু নাই। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্য। কক্সবাজারের পেকো উপজেলার ভোলাইয়াখাল এবং মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়েছে গ্রামীণ সড়ক ও বসতভিটা। সদর, রামু ও ঈদগাঁওয়ের বন্যার পানি নেমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এদিকে আমার পাড়ার যে বাড়িঘর আছে, সব বাড়িঘর মানে 3 ভাগে 2 ভাগ ভেঙে গেছে। রাত্রের সময় আমরা এই নৌকা দিয়া অনেক মানুষ কিন্তু বাড়িঘর থেকে বাইর করে পারে খুঁজছি। কক্সবাজার সদরের সদর ইউনিয়ন, রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, এই জায়গাগুলো পরিদর্শন করেছি। পর্যায়ক্রমে দ্রুত পানি নেমে যাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে ঘরে ফিরতেছে। এদিকে শহরের পূর্ব কলাতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন তার স্বামী। 2টা ইউনিট আসে, 2টা ইউনিট এসে আমাদের উদ্ধার কাজ পরিচালনা করে এবং সর্বশেষ আমরা একজন মহিলাকে উদ্ধার করে হস্তান্তর করি। বন্যা পরবর্তী পুনর্বাসন এবং কৃষিখাতের ক্ষতি কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে টানা বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম নগরী। 12 ঘন্টায় বৃষ্টি হয়েছে 129 মিলিমিটার। নগরের বিভিন্ন এলাকায় পানি ওঠায় দুর্ভোগে বাসিন্দারা। কারো কারো দাবি, জলাবদ্ধতার পেছনে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীরও দায় কম নয়। ভারী বৃষ্টির কারণে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রামের বেশিরভাগ নিম্নাঞ্চল থই থই করছে পানিতে। মধ্যরাত থেকে সকালে বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর সড়ক, অলিগলি। কাতালগঞ্জ, সুলকবহর, সিডিএ আবাসিকে তৈরি হয় হাঁটু সমান পানি।
জলাবদ্ধতায় নাকাল নগরবাসী, কেউ রিকশায়, কেউ হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। সব জায়গায় নালা ব্লক, এখন যখন পানি উঠে নালাগুলা খুলে দিচ্ছে, কিন্তু পানি তো হয়ে যাচ্ছে, কিন্তু আর নালা তো খিলিয়ে যাচ্ছে, মানুষ তো কষ্ট পাচ্ছে। কাতালগঞ্জ হইতে পুরো এরিয়া সড়কবর ধরে কাতালগঞ্জ ধরে পুরো ভিতরে পানি উড়ে ভরে যায়। জলাবদ্ধতায় বিকল যানবাহন, ভোগান্তিতে পড়েন অফিসগামী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা। এখন আমাদের ওখানে এক মাজা পানি, গাড়িটা রানিং গাড়ি, পানির ভিতরে নামার কারণে মোটরে এবং ওই ফিল্টারে পানি ঢুকে এখন ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, এখন টানিটা আনতে হয়েছে আর কি। একটু করে বৃষ্টি হলে এটা একটু ফুরে যায়, আমাদের রাস্তা আসা যাওয়ার অনেক কষ্ট হয় আর কি। তবে জলাবদ্ধতার পেছনে সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলোর দায় যেমন আছে, তেমনি নগরবাসীর দায়বদ্ধতাও কম নয়, এমন অভিযোগ বাসিন্দাদের। তো এখানে মেয়রের করার কিছু নেই আসলে। এখানে আমরা অপরিকল্পিত নগরায়ন এবং এখানে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নত নয়। শুধু মিয়া মহাদেরকে যে দোষ দিলে হবে না, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। এদিকে ভারী বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আরও কয়েকদিন। এই কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। টানা বর্ষণে প্লাবিত হচ্ছে দেশের নতুন নতুন এলাকা, পানিবন্দী অনেকে। জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত থেকে শুরু করে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব পড়েছে। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি। এই দুর্ভোগ উপেক্ষা করে ভিজে ভিজেই বিদ্যালয়ে ছুটছেন শিক্ষার্থীরা। অনেকের পরীক্ষা থাকায় অভিভাবকরাও দুর্ভোগে পড়েছেন। টানা ভারী বৃষ্টিতে গাইবান্ধা শহরের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহরের মধ্যপাড়া, মুন্সিপাড়া, মাস্টারপাড়া, স্কুল রোড সহ বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পরীক্ষার মধ্যে আমরা পানি দিয়ে আসতে পারতেছি না, আমাদের স্কুলের সামনে পানি। এখানে সেই স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের জন্য ভীষণ কষ্টকর, যা যন্ত্রণাদায়ক। কেন আমরা নাগরিকরা পৌর কর দিয়ে এই কষ্টটা কেন করবো? এই ময়লা পানি কেন ভোগ করবো আমরা? বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষ। আমাকেও দিন যাচ্ছে কষ্টে, নামতে পারতেছি না, ঘরের ভিতর রুগী নিয়ে যেতে পারতেছি না। একটু বৃষ্টি হলেই অত্র এলাকায় পানি কি পরিমাণ হাঁটু পানি হয়ে যায়, যেটা জনদুর্ভোগ। কুমিল্লা নগরী সহ বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। আবাসিক এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। বিশেষ করে ধর্মপুর খাদ্যগুদাম, রেসকোর্স, অশোকতলা, ছায়াবিতান, আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। হবিগঞ্জে উঁচু এলাকার বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও একই সাথে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। স্বস্তি ফিরেছে মৌলভীবাজারে। সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বৃষ্টি কমে আসায় পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। আবহাওয়া অফিস জানায় আগামী 24 ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। অঝোর ধারায় দিনভর বৃষ্টিতে রাজধানীর রাজপথ হয়ে যায় নদীর মতো। ডুবে যায় নগরের বেশিরভাগ সড়ক ও অলিগলি। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। স্থগিত করা হয় রাজধানীর অধিকাংশ স্কুলের ক্লাস এবং পরীক্ষা। 8:30 বাজার পর্যন্ত শুধু একটা অ্যাম্বুলেন্সের জন্য রাস্তায় বেড়াইছি, পানির জন্য কোনো গাড়ি আইতে চায় না। আমরা কলেজ মেডিকেলতে আইতে রাস্তায় মারা গেছে, এই মেডিকেল আট পথে আর কি। টানা কয়েক ঘন্টা বৃষ্টিতে রাজধানী রাজপথের শুধু যানবাহনের চাকাই থেমে যায়নি, থেমে গেছে একটি জীবন প্রদীপও। গাড়ি তো আর স্টার্ট হইতেছে না, আর খেলনা তো এদিকে যাইতে হবে। আমরা দোকান খুলতে আসছি, আমাদের ব্যবসা বাণিজ্য একবার অবস্থা খারাপ, দোকানপাট বন্ধ করে বাসায় চলে যেতেছি। রাজধানী মিরপুর, ধানমন্ডি, কাউরান বাজার, মগবাজার, রামপুরা, গুলশান কিংবা পুরনো ঢাকা এলাকা ভেদে চিত্রটা প্রায় একই। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর। সকালের ব্যস্ত সময়ে এই জলাবদ্ধতা নগরবাসীর জন্য ডেকে এনেছে চরম ভোগান্তি। বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে হুন্ডা,
পানির দিকে মিরপুরের মতো রাস্তার যদি এত বাজে অবস্থা হয় তাহলে আমরা কিভাবে সার্ভাইভ করব? ওই সাইড থেকে সামনে গেলে আরো প্রচন্ড পানি, অলমোস্ট আপনার কোমর পর্যন্ত পানি, আপনার 10 নম্বরের সাইডে। জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের মধ্যে স্থবির রাজপথ, গাড়ির হর্নের সঙ্গে ময়লা পানিতে জীবন ঝালাপালা, পানির নিচে খানাখন্দে এক একটি অদৃশ্য ফাঁদ, কোথাও বিকল হয়ে মাছ রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা ও গণপরিবহনের তীব্র সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী ও শিশুরা। কাউন্টারে আসছিলাম ভাই, বাসায় মানুষ অসুস্থ, হসপিটালে ভর্তি, এখন আবার যাচ্ছি, 1200 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছি, সিএনজি ভাড়া। বর্ষাকালে সবাই রাস্তা খোরাখুরি করে, শুকনো কালে হারা কি করে আমি জিনিসটা বুঝতে পারছি না। ভাড়া তো কম বেশ আছে, কিন্তু যাওয়া তো যায় না ওই দিক। মানুষের অবস্থা ভয়, মানুষ যদি না যাবে পারে মানুষকে ভাড়া দিব। তবে প্রাকৃতিক দুর্যোগের ঘোষণা দিয়ে রাজধানীর অধিকাংশ স্কুলের ক্লাস এবং পরীক্ষা স্থগিত করায় কিছুটা শান্তি পায় শিক্ষার্থীরা। এদিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে জলাবদ্ধতা তৈরি হয়, চলাচলে বিঘ্ন ঘটে কর্মকর্তা, কর্মচারী এবং সচিবালয়ে আসা সাধারণ দর্শনার্থীরাও। এদিকে আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কমে আসবে এবং প্রকৃতির এই রূপে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় গত 24 ঘন্টা রেকর্ড করা হয়েছে 97 মিলিমিটার এবং আজকে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় এই 6 ঘন্টা 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 48 ঘন্টা পরে বৃষ্টিপাতের তীব্রতা যেটা আছে সেটা কমে আসবে, তা বৃষ্টিপাত থাকবে। জলাবদ্ধতা দূর করে ঢাকাকে সচল রাখতে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা, এমনটাই মনে করেন রাজধানীবাসী। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 48 ঘন্টায় নতুন করে সিলেট, রংপুর এবং ময়মনসিংহ এই 3 বিভাগে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি আছে। এসব জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এ তথ্য জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24 থেকে 48 ঘন্টায় নদী পানি হ্রাসের প্রবণতা অব্যাহত থাকতে পারে, যার ফলে মূলত বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার সাঙ্গু মাতামুহুরী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। তবে 3 দিন বা তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে এবং নদ নদীর পানিও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে বলেছেন সরকার প্রধান। রবিবার দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় এই নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করলে এমন নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো ও বিশুদ্ধ খাবার, পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রবিবার বিকেলে রাঙামাটিতে বন্যায় আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, স্থানীয় রাজনৈতিক নেতারা, সংবাদকর্মী সবাই মিলে প্রশাসনের সঙ্গে একযোগে সচেতনতা তৈরি করতে পারলে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস কমে আসবে। জোর দেন বিকল্প জায়গায় আবাসনে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। যারা ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আছেন তাদের ঘরবাড়িতে যাতে কেউ ক্ষতি করতে না পারে সেই বিষয়েও সতর্ক থাকার কথা জানান তিনি। পরে জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন অনিন্দ্য ইসলাম অমিত। বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলা ও মহানগর যুবদল নেতাদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে গঠন করা হয়েছে একটি মেডিকেল টিম। রবিবার বন্যা কবলিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বন্যা আক্রান্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে 5 শতাধিক মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ। এ সময় জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে যুবদলের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়া এলাকায় টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ায় আটকে পড়া 4 পর্যটককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রায় 5 দিন দুর্গম পাহাড়ে আটকে থাকার পর তাদের নিরাপদে থানচি উপজেলা সদরে ফিরিয়ে আনা হয়েছে। গত 4 জুলাই আমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে 4 পর্যটক থুইসাপাড়ায় যান, কিন্তু টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও প্রতিকূল আবহাওয়ায় 7 জুলাই থেকে তারা সেখানে আটকা পড়েন। খবর পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদ আশ্রয়, খাবার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি দেশে এসে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে, একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের তিনি আরও জানান, শেখ হাসিনা চাইলেই সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। আসতে হলে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে এরকম নজির নাই। যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গেছে তাদের ব্যাপারে বিএনপি কোনো আপোষ করবে না বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদে প্রশ্নোত্তরে তিনি কথা বলেন, জানান আর্থিক শৃঙ্খলা এই সরকারের প্রধান অগ্রাধিকার। শেয়ার বাজারে আস্থা ফিরে এসেছে বলেও দাবি করেন মন্ত্রী। যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গেছেন তাদের ব্যাপারে বিএনপি কোনো কম্প্রোমাইজ করবে না, এই সরকার কোনো কম্প্রোমাইজ করবে না এবং এই ধারা অব্যাহত থাকবে। শুধু দেশের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের আস্থা ফিরে আসছে এবং বাইরের ফান্ড ম্যানেজার যারা আছে তাদেরও আস্থা ফিরে আসছে। এটা বাংলাদেশের গত 5 বছরে যতটুকু গেইন করে নাই, এই গত 2 মাসের মধ্যে এই নতুন আপনার কমিশন নিয়োগের পরে এর উদ্যোগতি আমরা দেখতে পাচ্ছি। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 992,91,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। 2 দফা জানাজা শেষে জাতীয় সংসদ ভবন এলাকায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ও বিএনপির প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা। এ সময় তার বর্ণাঢ্য কর্মজীবনে স্মৃতিচারণ করেন রাজনীতিকরা। জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। যে সংসদের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন স্পিকারের, রোববার সেখানে নিথর দেহে আসলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বৈরী আবহাওয়ার কারণে সংসদের দক্ষিণ প্লাজার টানেলে আয়োজন করা হয় দ্বিতীয় দফা জানাজা। এতে অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা। ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য কর্মজীবনের। জাতীয় সংসদে আমরা তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেছি। জাতীয় সংসদের প্রতিটি সদস্য ছিল আবেগ বিহ্বল। আমরা বাংলাদেশের অতি পরিচিত মুখ একজন প্রিয়জনকে বিদায় দিতে এখানে সমবেত হয়েছি। এই মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। 6 বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশের রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাহেব আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে। এরপর সংসদ ভবন এলাকায় নির্ধারিত স্থানে সমাহিত করা হয় সাবেক এই স্পিকারকে। তার মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগে রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জমির উদ্দিন সরকার। ফজলে রাব্বী, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন সততা, প্রজ্ঞা, শিষ্টাচার ও সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার মৃত্যুতে সংসদের শোক প্রস্তাবের আলোচনায় এমন মন্তব্য করেছেন সংসদ সদস্যরা। সাবেক স্পিকারের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
রবিবার বিকেলে তার মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সাবেক স্পিকার সততা, মানবিকতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নিজের মেধা ও যোগ্যতায় তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোতে দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র ও নির্বাচনের প্রতি ছিলেন অবিচল। সবশেষে জমিরুদ্দিন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রেওয়াজ অনুযায়ী দিনের অন্যান্য কার্যক্রম স্থগিত করে অধিবেশন মুলতবি করা হয়। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। তিনি স্পিকার হিসাবে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রাখতেন, আর আইনের অঙ্গনে তিনি অনেকের গুরু। তার চলন বলন সব কিছুই ছিল শিক্ষণীয়। আইনের শাসনের প্রতি তার যে অবিচল আস্থা, গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, এটা আমরা খুব কম দেখেছি। যে কোনো বিষয়ে তিনি অবলীলায় অনেকক্ষণ ধরে কথা বলতে পারতেন, উন্নত জ্ঞান ও গর্ব বক্তব্য রাখতে পারতেন। আমাদের সকলের কাছে তিনি অনুসরণীয়। নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারি চালিত 3 চাকার যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে 4 জন আহত হয়েছেন 2 জন। রবিবার বেলা 3:30টার দিকে উপজেলার জলঢাকা ডোমার আঞ্চলিক সড়কের একবট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের মরালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যাচ্ছিলেন তারা। এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে আসছিল ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে 3 চাকার যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়, ট্রাকটি পড়ে যায় সড়কের পাশে। ঘটনাস্থলেই প্রাণ যায় 4 জনের। গুরুতর আহত 2 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতরা হলেন ভ্যান চালক পরিমল বর্মন, প্রতিমা রানী, 2 সন্তান পিতোষা ও যাদব। চীনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বাভি। রবিবার ঝড়টি দুর্বল হয়ে পড়লেও প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। শনিবার স্থানীয় সময় রাত 11:20 টাইফুন বাভি চীনের উপকূলীয় শহর তাইজৌতে প্রথম আঘাত হানে। পরে মধ্যরাতের দিকে এটি ওয়েনঝৌ শহরের দ্বিতীয়বারের মতো স্থলভাগে প্রবেশ করে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ঝুঁকিতে থাকা প্রায় 20 লাখ মানুষকে। এর আগে ঝড়টি তাইওয়ান ও জাপানের প্রত্যন্ত দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলোতে তাণ্ডব চালায়। ফিলিপিন্সে এই টাইফুনের প্রভাবে ভূমিধসে মৃত্যু হয় অন্তত 17 জনের। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের খুজেস্তান প্রদেশের 3 শহরে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে। তারা জানায়, হরমুজ প্রণালী দিয়ে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজের ওপর সরাসরি হামলা চালায় ইরানি বাহিনী। হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। ঘটনার পর থেকে জাহাজের একজন বেসামরিক ক্রু নিখোঁজ রয়েছেন। আইআরজিসির দাবি, জাহাজটি নিরাপদে চলাচলের জন্য নির্ধারিত রুট ব্যবহার করেনি। এ কারণে সেটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।